দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবকুমার ইনস্টিটিউশন অ্যান্ড ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নাবলি আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে অষ্টম অধ্যায়টির নাম হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য বা ইন্টারন্যাশনাল ট্রেড। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। চলো আমরা আলোচনা শুরু করি। প্রথমে আমরা আলোচনা করি আন্তর্জাতিক বাণিজ্য বলতে কী বোঝায়। পৃথিবীর কোনো দেশেই তার প্রয়োজনীয় দ্রব্য সেবা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়। প্রত্যেক দেশেই তার দেশের জন্য প্রয়োজনীয় দ্রব্য ও সেবার জন্য অপর দেশের উপরে নির্ভরশীল হতে হয়, আর এই জন্যই উদ্ভব হয় আন্তর্জাতিক বাণিজ্যের। আন্তর্জাতিক বাণিজ্য বলতে কী বোঝায়? দুই বা ততোধিক স্বাধীন এবং সার্বভৌম দেশের মধ্যে যখন বাণিজ্য সংগঠিত হয় তখনই তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। অর্থাৎ কোনো দেশের ভৌগোলিক সীমানা পের হয়ে দুই বা ততোধিক স্বাধীন এবং সার্বভৌম দেশের মধ্যে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যে বাণিজ্য সংগঠিত হয় তাকেই বলে আন্তর্জাতিক বাণিজ্য। শিক্ষার্থীরা, এবার আমরা জানব অভ্যন্তরীণ বাণিজ্য বলতে কী বোঝায়। কোনো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বা এক স্থান থেকে অন্য স্থানে যখন বাণিজ্য সংগঠিত হয় তখন তাকে বলা হয় অভ্যন্তরীণ বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য। শিক্ষার্থীরা, এখন আমরা অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে তুলনামূলক আলোচনা করব। প্রথমে আমরা জানি সংজ্ঞাগত পার্থক্য। শিক্ষার্থীরা, দুই বা ততোধিক দেশের মধ্যে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ দুই বা ততোধিক স্বাধীন এবং সার্বভৌম দেশের মধ্যে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যে বাণিজ্য সংগঠিত হয় তখন তাকে বলে আন্তর্জাতিক বাণিজ্য। আর একটি দেশের ভৌগোলিক সীমার মধ্যে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যে বাণিজ্য সংগঠিত হয় তাকে বলে অভ্যন্তরীণ বাণিজ্য। ভৌগোলিক সীমার দিক থেকে পার্থক্য। অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে ভৌগোলিক সীমা অতিক্রম করতে হয় না, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভৌগোলিক সীমানা অতিক্রম করতে হয়। বাজার। একই দেশের বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন বাজারে মানুষের অভ্যাস, রুচি ইত্যাদি একই রকম থাকে। অর্থাৎ অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন বাজারে মানুষের অভ্যাস, রুচি তেমন কোনো পার্থক্য দেখা যায় না, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের অভ্যাস, রুচি, তাদের পছন্দগুলো এক এক রকম থাকে। তাই পৃথিবীর বিভিন্ন দেশের বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশের বাজার ব্যবস্থা ভিন্ন ভিন্ন হয়। প্রাকৃতিক সম্পদ। শিক্ষার্থীরা, অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে একটা দেশের অভ্যন্তরে প্রাকৃতিক সম্পদ সাধারণত একই রকম থাকে, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক সম্পদগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বাণিজ্য নীতি। অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে একটা দেশের অভ্যন্তরে একই বাণিজ্য নীতি অনুসরণ করা হয়, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন বাণিজ্য নীতি অনুসরণ করা হয়। অনুৎপাদিত দ্রব্য ভোগের সুবিধা। শিক্ষার্থীরা, কোনো দেশে যদি অভ্যন্তরীণ বাণিজ্য হয় তাহলে সেই দেশে যদি কোনো পণ্য উৎপাদিত না হয় সেই পণ্যটা ভোগের কোনো সুবিধা সেই দেশে থাকে না, কিন্তু কোনো দেশে যদি আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয় সেই দেশে যদি কোনো পণ্য উৎপাদিত নাও হয় তাহলে বাণিজ্যের মাধ্যমে অন্য দেশ থেকে সেই পণ্য ক্রয়ের মাধ্যমে সেই অনুৎপাদিত দ্রব্যটি ভোগের সুবিধা সৃষ্টি হয়। সরকারি নীতি। অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে একটি দেশের অভ্যন্তরে একই ধরনের সরকারি নীতি বিদ্যমান থাকে, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন সরকারি নীতি অনুসরণ করা হয়ে থাকে। পরিবহন ব্যয়। অভ্যন্তরীণ বাণিজ্য যেহেতু একটা দেশের অভ্যন্তরে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে, এক স্থান থেকে অন্য স্থানে সংগঠিত হয়, তাই এখানে পরিবহন ব্যয়কে অগ্রাহ্য করা হয়, অর্থাৎ পরিবহন ব্যয় খুবই কম হয়ে থাকে। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে সংগঠিত হয়ে থাকে, তাই এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতের জন্য পরিবহন ব্যয়টা অধিক হয়ে থাকে। স্বনির্ভরতা।
অভ্যন্তরীণ বাণিজ্যের মাধ্যমে যদি কোনো দেশ তার দেশের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা পূরণ করতে পারে, তাহলে দেশ স্বনির্ভরতা অর্জন করে। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোনো দেশ যদি অধিক পরিমাণে আমদানির উপরে নির্ভরশীল হয়, অর্থাৎ নিজ দেশে উৎপাদনের পরিমাণ কম থাকে কিন্তু অন্য দেশ থেকে পণ্য অধিক পরিমাণে আমদানি করে, তখন ওই দেশটি পরনির্ভরশীল হয়ে যায়। শিক্ষার্থীরা, এখন আমরা কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক বাণিজ্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলো আমরা দেখে নিই আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ দিকগুলো কি কি আছে। বৈদেশিক মুদ্রার আয় বৃদ্ধি। কোনো দেশে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হলে সেই দেশ তার উৎপাদিত পণ্য বিদেশে বিক্রয় করবে, যার ফলে সে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রার আয় বৃদ্ধি পাবে। ঘাটতি পূরণ। কোনো দেশে যদি প্রয়োজনীয় দ্রব্যের ঘাটতি হয়, আন্তর্জাতিক বাণিজ্য যদি সেই দেশে সংগঠিত, তাহলে সেই প্রয়োজনীয় দ্রব্য অন্য দেশ থেকে আমদানির মাধ্যমে দেশীয় ঘাটতি পূরণ করা সম্ভব হয়। অনুৎপাদিত পণ্য ভোগের সুযোগ। শিক্ষার্থীরা, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে কোনো দেশে যদি কোনো পণ্য উৎপাদন নাও হয় কিন্তু সেই পণ্যটা ভোগের সুযোগ সৃষ্টি হয় অন্য দেশ থেকে পণ্য আমদানির মাধ্যমে। মোট উৎপাদন বৃদ্ধি। কোনো দেশে যখন আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয় তখন সেই দেশ রপ্তানির উদ্দেশ্যে অধিক পরিমাণে উৎপাদন করে বা সে দেশের বিনিয়োগকারীরা অধিক অর্থ বিনিয়োগ করে এবং পণ্য উৎপাদন করতে তারা চায়, যার ফলে দেশে মোট উৎপাদন বৃদ্ধি পায় এবং সাথে সাথে বিশ্বেরও মোট উৎপাদনটা বৃদ্ধি পায়। বিনিয়োগ বৃদ্ধি। কোনো দেশে যখন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয় তখন বিনিয়োগকারীরা অধিক মুনাফা লাভের আশায় তারা বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করে। কর্মসংস্থান বৃদ্ধি। বিনিয়োগকারীরা যখন বিনিয়োগ করবে তখন পণ্য উৎপাদনের জন্য অধিক শ্রমিকের প্রয়োজন হবে, যার ফলে দেশে কর্মসংস্থানের পরিমাণ বৃদ্ধি পাবে, বেকারত্বের হার কমবে, দারিদ্রতা কমবে। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার। কোনো দেশে যখন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হবে শিক্ষার্থীরা, তখন অন্য দেশ থেকে মূলধনী দ্রব্য আমদানি হবে, উন্নত প্রযুক্তি আমদানি হবে, যার মাধ্যমে দেশীয় প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং সেই সম্পদের সঠিক ব্যবহার সম্ভব হবে। দুর্যোগ মোকাবেলা। কোনো দেশে যখন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয় তখন দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগের ফলে দেশে যখন ঘাটতি দেখা দেয় তখন সেই দুর্যোগ মোকাবেলার জন্য বিদেশ থেকে প্রয়োজনীয় পণ্য আমদানি করা যায়। জীবনযাত্রার মান উন্নয়ন। আন্তর্জাতিক বাণিজ্যের ফলে যখন বিনিয়োগ বৃদ্ধি পায়, মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং দারিদ্রতা হ্রাস পায়, তখন মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। তাছাড়া মানুষ আন্তর্জাতিক বাণিজ্যের ফলে কম মূল্যে অনেক বিদেশি পণ্য তারা ভোগ করতে পারে, তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারে। উদ্বৃত্ত পণ্য রপ্তানি। একমাত্র আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে কোনো দেশে যদি তার প্রয়োজনীয় চাহিদা পূরণের পর পণ্য উদ্বৃত্ত থাকে, সেই উদ্বৃত্ত পণ্য বিদেশে রপ্তানি করে সেই দেশ অর্থ উপার্জন করতে পারে বা বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারে। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য যদি না থাকে তাহলে সেই উদ্বৃত্ত পণ্য কোনোভাবে অন্য দেশে রপ্তানি করা সম্ভব হয় না। মানব সম্পদ রপ্তানি। কোনো দেশে যখন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয় তখন সে দেশ তার বর্ধিত জনগোষ্ঠীকে উপযুক্ত কারিগরি শিক্ষায় শিক্ষিত করে বা বিদেশে সেই শ্রমিকদেরকে কর্মসংস্থানের উদ্দেশ্যে পাঠাতে পারে এবং সেই শ্রমিকরা তাদের বিদেশে কাজ করার পরে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে এবং সেই দেশের অতিরিক্ত জনসংখ্যা দেশের জন্য জনসম্পদে পরিণত হয়। অত্যাবশ্যকীয় পণ্যদ্রব্য আমদানি। আন্তর্জাতিক বাণিজ্য কোনো দেশে সংগঠিত হলে সেই দেশ তার দেশের জন্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় বা প্রয়োজনীয় পণ্য যেমন ঔষধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ইত্যাদি বিদেশ থেকে আমদানি করতে পারে। শিক্ষার্থীরা, এবার আমরা জানব বাংলাদেশে প্রচলিত এবং অপ্রচলিত রপ্তানি পণ্য। বাংলাদেশে প্রচলিত এবং অপ্রচলিত রপ্তানি পণ্যসমূহ কী কী তা জানার পূর্বে প্রথমে জেনে নিই আমরা রপ্তানি কাকে বলে। কোনো দেশের উৎপাদিত পণ্য যখন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোনো দেশের উৎপাদিত পণ্য যখন বিদেশে বা অন্যান্য পৃথিবীর অন্য দেশে বিক্রয় করা হয় তখন তাকে বলা হয় রপ্তানি। বাংলাদেশে প্রচলিত রপ্তানি দ্রব্যগুলো হচ্ছে
প্রচলিত রপ্তানি দ্রব্য বলতে বোঝায় যে দ্রব্যগুলো অনেক দিন যাবৎ সচরাচর আমাদের দেশে রপ্তানি হয়ে আসছে, সেই পণ্যগুলোকে প্রচলিত রপ্তানি পণ্য বলা হয়। বাংলাদেশে প্রচলিত রপ্তানি দ্রব্যগুলো হচ্ছে কাঁচা পাট, নেপথা, ফার্নেস অয়েল ও বিটুমিন, কাগজ, নিউজ প্রিন্ট ও কাগজজাত দ্রব্য, চামড়া ও চামড়াজাত দ্রব্য। এবার আসি আমরা জেনে নিই অপ্রচলিত রপ্তানি দ্রব্যগুলো সম্পর্কে। যে সকল দ্রব্য কিছুদিন পূর্বেও বাংলাদেশে খুব বেশি রপ্তানি হতো না, কিন্তু বর্তমানে সেই দ্রব্যগুলো অধিক পরিমাণে রপ্তানি করে দেশ অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হচ্ছে, সেই পণ্যগুলোকে বলা হয় অপ্রচলিত রপ্তানি পণ্য। যেমন তৈরি পোশাক, তার মধ্যে রয়েছে ওভেন, নিটওয়্যার ও হুঁশিয়ারি দ্রব্য, হিমায়িত খাদ্য, সার ও রাসায়নিক দ্রব্য, শাকসবজি ও ফলমূল, হস্তশিল্পজাত দ্রব্য, টেরিটাওয়েল ও স্পেশালাইজড টেক্সটাইল। এবার যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের একটি উপায় হচ্ছে সে দেশের রপ্তানি আয় বৃদ্ধি করা এবং আমদানি ব্যয় হ্রাস করা। শিক্ষার্থীরা, কোনো দেশে যখন রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে তখন সে দেশে অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন হবে, সেই দেশে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান বাড়বে, মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে, আন্তর্জাতিক বিশ্বে সেই দেশের পরিচিতি বাড়বে। তাই যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ করা অতীব জরুরি। তো যে কোনো দেশ সেই দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য কী কী পদ্ধতি অবলম্বন করতে পারে, চলো আমরা তা জেনে নিই। শিল্পজাত ও কৃষিজাত পণ্যের রপ্তানি বৃদ্ধি। কোনো দেশ তার রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য শিল্পজাত এবং কৃষিজাত পণ্য অধিক পরিমাণে উৎপাদন করতে পারে এবং সেই পণ্যের রপ্তানি বৃদ্ধি করতে পারে। অভ্যন্তরীণ উৎপাদন ব্যয় হ্রাস। পণ্য উৎপাদন করতে অভ্যন্তরীণ উৎপাদন ব্যয়ের পরিমাণ হ্রাস করে সেই পণ্য বিদেশের বাজারে কম মূল্যে বিক্রয় করে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ করা যায়। রপ্তানির শুল্ক হ্রাস। প্রয়োজনে রপ্তানি বাণিজ্যের উপরে বা রপ্তানিকৃত যে পণ্যগুলো রপ্তানি করা হবে সেই পণ্যগুলোর উপরে শুল্ক হ্রাস করে কম মূল্যে বিদেশে পণ্য বিক্রয় করার মাধ্যমে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ করা যায়। পণ্যের শ্রেণীবিভাগ। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে তাদের প্রয়োজন অনুসারে পণ্যের শ্রেণীবিভাগ করা যায় রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য। বাণিজ্য প্রতিনিধি দল প্রেরণ। পৃথিবীর বিভিন্ন দেশে সেই দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য বাণিজ্য প্রতিনিধি দল প্রেরণ করা যায়। প্রচারের ব্যবস্থা। পৃথিবীর বিভিন্ন দেশে নিজ দেশের পণ্য যাতে অধিক পরিমাণে বিক্রয় করা যায় সেই জন্য পৃথিবীর বিভিন্ন দেশে নিজের পণ্যের বিভিন্ন গুণাগুণ সম্পর্কে প্রচার করা যায় রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য। চোরাচালান প্রতিরোধ। যারা অসাধু ব্যবসায়ী আছে তারা যাতে কোনোভাবে পণ্য চোরাচালান করতে না পারে বা পণ্য বিদেশের পাচার না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য। রপ্তানিমুখী শিল্পের প্রসার। রপ্তানিমুখী শিল্পের প্রসার। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এবং রপ্তানি বাণিজ্য প্রসারের জন্য অধিক পরিমাণে এমন পণ্য উৎপাদন করতে হবে যে পণ্যগুলো বিদেশে রপ্তানির উদ্দেশ্যে দেশে তৈরি করা হবে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ করার জন্য কোনো দেশে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করতে হবে। কুটির শিল্পের প্রসার। কুটির শিল্পের প্রসার করে সেই শিল্প বিদেশে রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা আয় করা যায় বা উপার্জন করা যায়। গুদামজাতকরণ ও প্যাকেটিং। রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য কোনো দেশে উৎপাদিত পণ্য যাতে সঠিকভাবে গুদামজাতকরণ করা যায় এবং প্যাকেটিংয়ের ব্যবস্থা করা যায় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীরা, এবার আমরা জানব বাংলাদেশে আমদানি দ্রব্যসমূহ সম্পর্কে। প্রথমে আমরা জেনে নিই আমদানি কাকে বলে। কোনো দেশ যখন নিজের দেশের বিভিন্ন দ্রব্যের প্রয়োজন মেটানোর জন্য বিদেশ থেকে পণ্য ক্রয় করে থাকে তখন তাকে বলা হয় আমদানি। আর বাংলাদেশে আমদানি দ্রব্যগুলো হচ্ছে প্রধান প্রাথমিক পণ্যগুলো হচ্ছে খাদ্যশস্য, অপরিশোধিত পেট্রোলিয়াম, কাঁচা পাট, তেলবীজ।
প্রধান শিল্পজাত আমদানি পণ্যগুলো হচ্ছে ভোজ্য তেল, পেট্রোলিয়ামজাত দ্রব্য, সার, ক্লিংকার, স্ট্যাপল ফাইবার এবং সুতা। আমদানিকৃত মূলধনী দ্রব্যগুলো হচ্ছে কলকবজা, যন্ত্রপাতি, যন্ত্রাংশ, কৃষি যন্ত্রপাতি, মোটর গাড়ি, রেলগাড়ি, ইঞ্জিন ইত্যাদি। শিক্ষার্থীরা, এবার আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটা হচ্ছে বৈদেশিক সাহায্য কী। বৈদেশিক সাহায্য হচ্ছে কোনো দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য বিভিন্ন সংস্থা। শিক্ষার্থীরা, কোনো দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য বিভিন্ন দাতা দেশ এবং সংস্থার কাছ থেকে যে ঋণ ও অনুদান গ্রহণ করা হয় তখন তাকে বলে বৈদেশিক সাহায্য। এখন আমরা বৈদেশিক সাহায্য বনাম বৈদেশিক বাণিজ্য অর্থাৎ বৈদেশিক সাহায্য এবং বৈদেশিক বাণিজ্যের বিভিন্ন তুলনামূলক সুবিধাগুলো নিয়ে আলোচনা করব। বৈদেশিক সাহায্যের সুবিধা: মূলধনের অভাব পূরণ। যে কোনো অনুন্নত এবং উন্নয়নশীল দেশসমূহ তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য যে পরিমাণ প্রয়োজনীয় মূলধন এবং উন্নত যন্ত্রপাতির প্রয়োজন তা পূরণের জন্য বিদেশের উপরে নির্ভরশীল হতে হয় বা বৈদেশিক সাহায্যের উপরে নির্ভরশীল হতে হয়। আধুনিক শিক্ষার প্রসার। দেশে আধুনিক শিক্ষার প্রসার, যেমন চিকিৎসা বিজ্ঞানের প্রসার, এরকম আধুনিক শিক্ষার প্রসারের জন্য অনুন্নত এবং উন্নয়নশীল দেশসমূহকে বৈদেশিক সাহায্যের দিকে হাত বাড়াতে হয়। বৃহৎ অবকাঠামো নির্মাণ। অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর বৃহৎ অবকাঠামো নির্মাণ, যেমন বিমানবন্দর নির্মাণ, তারপরে সেতু নির্মাণ বা যে কোনো বৃহৎ উন্নয়ন কর্মকাণ্ড করার জন্য যে পর্যাপ্ত মূলধনের প্রয়োজন হয় তার অভাব দেখা দিলে তখন সেই দেশগুলোকে বৈদেশিক সাহায্যের উপরে নির্ভরশীল হতে হয়। প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞানের অভাব পূরণ। যে কোনো দেশের উন্নত প্রযুক্তির অভাব পূরণের জন্য অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর এবং বিশেষজ্ঞ জ্ঞানের অভাব পূরণের জন্য বৈদেশিক সাহায্যের উপরে নির্ভরশীল হতে হয়। এবার আমরা বৈদেশিক বাণিজ্যের সুবিধাগুলো নিয়ে আলোচনা করব। অভ্যন্তরীণ সম্পদের সঠিক ব্যবহার। বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে কোনো দেশ যদি বৈদেশিক বাণিজ্যে লিপ্ত থাকে তাহলে সে পণ্য অন্য দেশে রপ্তানি করবে, তাই সে অন্য দেশে পণ্য রপ্তানি করার জন্য দেশের সম্পদের সঠিক ব্যবহার করে থাকবে। স্বাধীন উন্নয়ন পরিকল্পনা। কোনো দেশে বৈদেশিক বাণিজ্য সংঘটিত হলে সেই দেশ তার নিজের দেশের উন্নয়নের জন্য স্বাধীনভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে পারে। বৈদেশিক পরনির্ভরশীলতা হ্রাস। কোনো দেশ যদি বৈদেশিক বাণিজ্যের উপরে অধিক নির্ভরশীল হয় তাহলে সেই দেশ অন্য দেশ থেকে অধিক সুদের হারে বা নিজের মর্যাদা ক্ষুণ্ণ করে সাহায্য গ্রহণ করতে হয় না, যার ফলে বৈদেশিক পরনির্ভরশীলতা হ্রাস পায়। আত্মনির্ভরশীল হওয়া। কোনো দেশ যদি বৈদেশিক সাহায্যের উপরে নির্ভরশীলতা হ্রাস করে নিজের দেশের বাণিজ্য সম্প্রসারণ করতে পারে তাহলে সেই দেশ আত্মনির্ভরশীলতা অর্জন করে। শিক্ষার্থীরা, তারপরেও কোনো দেশই স্বয়ংসম্পূর্ণ নয়। নিজের দেশে প্রয়োজনীয় পণ্য সামগ্রী উৎপাদনের জন্য তাকে অন্য দেশের উপরে নির্ভরশীল হতেই হয়। কোনো দেশ প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ থাকলে হয়তো বা সে কৃষি পণ্যের দিকে স্বয়ংসম্পূর্ণ নয়, আবার শিল্প পণ্যে স্বয়ংসম্পূর্ণ থাকলে কৃষি পণ্যে স্বয়ংসম্পূর্ণ নয়। তাই যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বৈদেশিক সাহায্য এবং বৈদেশিক বাণিজ্য উভয়ই পাশাপাশি সহাবস্থান করে। কিন্তু তারপরেও অনেক দেশ বৈদেশিক সাহায্য করতে গিয়ে অনেক কঠিন শর্ত জুড়ে দেয় বা তার পিছনে কঠিন শর্ত থাকলে যা অন্য দেশের জন্য ক্ষতিকারক হয়ে যায়। শিক্ষার্থীরা, এবার আমরা জেনে নেব বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন সম্পর্কে। বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যা অধিক জনগণের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াকে বোঝায়, যার ফলে পৃথিবীব্যাপী অধিক ব্যবসায়, অধিক বাজার এবং অধিক অর্থনীতির মধ্যে প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ ঘটে। বিশ্বায়নের ফলে নিম্নের সুযোগ সুবিধা সৃষ্টি করবে কোনো দেশে, যেমন অধিক কর্মসংস্থানের সৃষ্টি হবে, মাথাপিছু আয় বৃদ্ধি পাবে, জীবনযাত্রার মান উন্নয়ন হবে, মানব সম্পদের উন্নয়ন হবে, সামাজিক ব্যবস্থার উন্নয়ন হবে, বিনিয়োগ বৃদ্ধি পাবে,
প্রযুক্তির ব্যবহার বাড়বে, শিল্পায়ন ও নির্ভরযোগ্য উন্নয়ন হবে, পরিবেশের সুরক্ষা হবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি যদি তোমরা বুঝে থাকো, আশা করি তোমরা বাসায় এই বিষয়গুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।